এখনো পর্যন্ত আমাদের জোট ফাইনাল। আপনারা আফটার অল দেখতে পাবেন দু একদিনের মধ্যেই যে বাম যে সমস্ত নেতৃত্ব আছে, অর্থাৎ উচ্চ নেতৃত্ব আছে, সেলিমবাবু সুজনবাবু থেকে প্রচারের ঝড় তুলবে। দেখুন, আরাবুল সাহেব তো অটো চয়েস। দেখুন, আইএসএফে আসার পর যদি আরাবুল সাহেব কোনো রকম কোনো বাজে কিছু করেন বা আপনারা লক্ষ্য করেন, তখন আমাকে যদি এই প্রশ্নটা করেন তাহলে আমার খুব ভালো লাগবে। সুতরাং আরাবুল সাহেবকে নিয়ে আমরা খুব পজিটিভ এবং আমরা ক্যানিং এবার জিতছি। নওশাদ সিদ্দিকীর হাত ধরেছেন আরাবুল সাহেব, আর বাহারুল সাহেব কার হাত ধরেছেন? নটোরিয়াস ক্রিমিনাল। আমি বলছি না, হিউম্যান রাইটস কমিশন বলছে। বাকি নেই আপনাদের যে সিট শেয়ারিং বলেন আর জোট বলেন, সেটা কতদূরই এগুলো সিপিএম এর সাথে? এখনো পর্যন্ত জোট তো ফাইনাল, কারণ আপনারা দেখেছেন যে যে সমস্ত জায়গাগুলোতে আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে সেই সমস্ত জায়গাগুলো সিপিএম অলরেডি আমাদেরকে ছেড়ে রেখেছে। আলিমুদ্দিন, আমাদের যারা বাম জোট, বাম ঐক্য, তারা মূলত আমাদের সেই জায়গাগুলোকে ফাঁকা রেখে দিয়েছে। ইভেন যে সমস্ত জায়গায় আইএসএফ মানে সিপিএম ক্যান্ডিডেট দিয়েছে, যে বাম ঐক্য ক্যান্ডিডেট দিয়েছে, সেই সমস্ত জায়গাগুলো আইএসএফ ছেড়ে রেখে দিয়েছে। সুতরাং বারংবার যাতায়াত এবং বারংবার আলোচনা পর্যালোচনার ফলে এখনো পর্যন্ত আমাদের জোট ফাইনাল। আপনারা আফটার অল দেখতে পাবেন দু একদিনের মধ্যেই যে বাম যে সমস্ত নেতৃত্ব আছে, অর্থাৎ উচ্চ নেতৃত্ব আছে, সেলিমবাবু সুজনবাবু থেকে প্রচারের ঝড় তুলবে তোমার শতরূপ ঘোষ, সৃজন, তারাও আইএসএফ এর প্রচারে থাকবে, নওশাদ সিদ্দিকীর প্রচারে থাকবে। কিন্তু এই যে আরাবুলকে নিয়ে যে জলগোলা চলছে এটা বাজারে, দেখুন, আরাবুল সাহেব তো অটো চয়েস। ক্যানিং পূর্বের এবং ভাঙড়ের যে রাজনীতি বিগত 15 বছর যাবৎ এই তৃণমূল সরকার তৈরি করে রেখেছে, সেখানে আরাবুল সাহেব হলো আমাদের অটো চয়েস। কোনো মানুষ, বড় ভাইজান বলে দিয়েছেন যে কোনো মানুষ যদি, আমি ইসলামিক দিক দিয়ে যদি আপনাকে বলতে যাই, তাহলে দেখবেন প্রাচীন ইতিহাস খুলে দেখুন যে যারা বড় বড় হত্যাকারী ছিল তারাও তওবা করে ফিরে এসেছেন। তো একটা মানুষ যেখানে উপরওয়ালা আপনাকে তওবার রাস্তা খুলে দিয়েছেন, সেখানে আপনি আমি তওবার রাস্তা বন্ধ করতে পারি না। তো কোনো মানুষ যদি রাজনীতিতে মনে করে যে আপনারা দেখেছেন যে উনি প্রার্থী ঘোষণা এবং আইএসএফ জয়েন করার আগে উনি যে আত্মসংযম করেছেন তার মূল নিদর্শন কিন্তু তিনি দেখিয়েছেন। অর্থাৎ একাধিকবার তিনি ফুরফুরা শরীফে গেছেন, দরবারে একাধিক হুজুরের সঙ্গে মিশেছেন, তওবা করেছেন এবং তাদের সঙ্গে হাতে হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে কোনো রকম অসামাজিক কার্যকলাপের সঙ্গে উনি থাকবেন না। সেই মর্মে কোনো মানুষ যদি ফিরে আসতে চায়, তাহলে সেই ফিরে আসার রাস্তাটা আপনি বন্ধ করতে পারেন না। আর সেই মানুষের পরবর্তী কোনো অপকর্ম যদি সে না করে, তাহলে তাকেও আপনি মূল্যায়ন করতে পারেন না। যদি আপনি তাকে মূল্যায়ন করতে চান যে আরাবুল সাহেব খারাপ এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে আরাবুল সাহেব আইএসএফ জয়েন করার পর কি খারাপ করলো সেটা আপনাকে দেখাতে হবে। কারণ সে যখন এসেছে তার আগে তিনি পরিশুদ্ধ হয়ে এসেছেন বলছেন, তিনি বারংবার সেটা বলেছেন। তাহলে তাই যদি হয়, তাহলে একজন পরিশুদ্ধ ব্যক্তিকে আপনি গ্রহণ করতে অসুবিধা কোথায়? গ্রহণ করতে অসুবিধা নেই, তার প্রমাণ পাচ্ছি কারা? ক্যানিংয়ের মানুষ, ভাঙড়ের মানুষ। আরাবুল সাহেব আসার পর ক্যানিংয়ের ঝড় উঠেছে, ভাঙড়ে ঝড় উঠেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক ধরনের যারা চাইছে আরাবুল সাহেব এই ফিল্ড থেকে সরে যাক, এক কথায় এই লড়াইয়ের ময়দান থেকে সরে যাক, তাতে তাদের সুবিধা হবে। সেই এক শ্রেণীর তৃণমূল, তারা এই বিষয়টাকে মিডিয়ার মাধ্যমে উস্কে দেওয়ার চেষ্টা করছে বারংবার। মেন স্ট্রিম মিডিয়া আপনারা দেখবেন কয়েকটা স্পেসিফিক চ্যানেল এটা নিয়ে খবর করছেন। স্পেসিফিক চ্যানেল, আমরা জানি তাদের পশ্চাতে কারা রয়েছে। অর্থাৎ এইভাবে একটা বাইনারি তৈরি করে দেওয়া, যাতে একটা শ্রেণীর মানুষের মনে প্রশ্ন জাগে আরাবুল সাহেবকে নিয়ে, তাহলে ফলে বিতর্কের জায়গা তৈরি হবে। এই ইন্টেনশনালি তৃণমূল এটা করানোর চেষ্টা করেছে এবং বিফল হয়েছে। তারা যে উদ্দেশ্যে এটা করানোর চেষ্টা করেছিল সেই উদ্দেশ্য কিন্তু চরিতার্থ করতে পারেনি। সেই জায়গায় আইএসএফ সফল। আমরা জানি, আপনারা দেখেছেন বেশ কটা জায়গা আমাদের কিন্তু খুব ভালো এবং সেখানে আমরা আশাবাদী এবার জিতব। এই যে সেলিম বাবু বলছে যাদের বিরুদ্ধে লড়াই করব আবার তাদেরকে নিয়ে বগল দাবাই করে ঘুরবেন, এটা তো মেনে নেওয়া যাবে না। দেখুন, সেলিমবাবু প্রাজ্ঞ রাজনৈতিকবিদ, আমার থেকে অনেক বেশি রাজনৈতিক অভিজ্ঞতা ওনার রয়েছে। আমি ওনাকে এক অর্থে গুরু বলেও মানি। পরিবেশ পরিস্থিতির নিরিখে পরিবর্তন হয়, সেই পরিবর্তনটাকে যদি আমরা মেনে নিতে না পারি, তাহলে কিন্তু কোথাও একটা জায়গায় গিয়ে মনে হয় পিছিয়ে পড়তে হয়। এই জায়গা থেকে আমাদের রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্টটা কি, সেটাও কিন্তু তারপরই নওশাদ সিদ্দিকী মহাশয় এবং আমাদের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী মহাশয় জানিয়ে দিয়েছেন।
অর্থাৎ কোনো রাজনৈতিক দল তাদের স্ট্র্যাটেজি, তাদের প্রার্থী তালিকা এগুলো তারা ঠিক করে। সুতরাং এই বিষয়ে আমি অত্যুক্তি করব না, যেহেতু উত্তর আমাদের চেয়ারম্যান দিয়েছেন, উত্তর আমাদের প্রতিষ্ঠাতা দিয়েছেন, সুতরাং আমি সেটাকেই স্ট্যাম্প মারতে চাই। আমি এ বিষয়ে বেশি কথা বলবো। আরাবুলকে নিয়ে কি আইএসএফের একটু ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মনে করছে? দেখুন, আমি এর আগেও যে কথাটা বললাম, আবারও সেই কথাটা বলবো, যে আইএসএফে আসার পর আরাবুল সাহেব কি করছে সেটা আমাদের বিচার্য বিষয়। দেখুন, আইএসএফে আসার পর যদি আরাবুল সাহেব কোনো রকম কোনো বাজে কিছু করেন বা আপনারা লক্ষ্য করেন, তখন আমাকে যদি এই প্রশ্নটা করেন তাহলে আমার খুব ভালো লাগবে যে আরাবুল সাহেব অসামাজিক কার্যকলাপ করেছেন আর আইএসএফ তাকে রেখে দিয়ে তাকে ব্যবহার করছেন বা তাকে রেখে দিয়ে তাকে পদমর্যাদা দিয়ে রেখেছেন। সেই জায়গাটা যদি কোনোদিন আসে তাহলে আপনি প্রশ্ন করবেন, তার প্রশ্নের উত্তর আমি একদম যথাযথ আদর্শের জায়গা থেকে দেব। কিন্তু এখনও পর্যন্ত উনি আসার পর থেকে উনার ভাবচাল, উনার কথাবার্তা, উনার বডি ল্যাঙ্গুয়েজ, উনার আচার আচরণ, উনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কোথাও মনে হয়নি আমাদের কোনো অপ্রীতিকর। সুতরাং আরাবুল সাহেবকে নিয়ে আমরা খুব পজিটিভ এবং আমরা ক্যানিং এবার জিতছি। এই যে জোট শেয়ারিং হচ্ছে, আপনাদের যে সিট শেয়ারিং হচ্ছে বলেন, জোট বলেন, এটা অফিসিয়ালি ঘোষণা হবে কবে? ভোট তো আর হাতে 1 মাস বাকি। দেখুন, নমিনেশন পর্বে আসার আগে পর্যন্ত এখনও আপনারা জানেন বেশ কিছু জায়গায় আমাদের আইএসএফ প্রার্থী ঘোষণা করেনি এবং সিপিআইএমও বেশ কিছু জায়গায় এখনও প্রার্থী ঘোষণা হয়নি। শরিক সংগঠনের সঙ্গে যতটা নেগোসিয়েশন করা যায় শেষ পর্যন্ত গিয়ে একদম নমিনেশনের আগে পর্যন্ত অপেক্ষা করুন, সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। একটা ন্যাশনাল দল আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি তথা কংগ্রেস, একটা ন্যাশনাল দল, তারা পর্যন্ত সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে পারেনি এখনো। আপনি এই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ বা যদি বাম শরিক যারা একসঙ্গে একটা ইউনাইটেডলি কাজ করার চেষ্টা করছে, বিভিন্ন মতাদর্শ মানে একটা মতাদর্শকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলে নিয়ে এসে সেই মতাদর্শকে একত্রিত করা কিন্তু খুব কঠিন কাজ। এই কঠিন কাজটা বাম করছে বা আমরা তাদেরকে সঙ্গ দিচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সময় লাগাটা খুব স্বাভাবিক এবং সেটা সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। ক্যানিং পূর্বে আইএসএফ এর প্রার্থী আরাবুল ইসলাম যেমন প্রচারে যাচ্ছে, বাজারে বাজারে দোকান বন্ধ, স্কুল পাঠশালা বন্ধ করে দেওয়া হচ্ছে, রাস্তায় লোকজন আসা বারণ, এই বিষয়ে কি বলবেন? ক্যানিং মূলত আপনারা জানেন এর আগে বা প্রাক্তন যে বিধায়ক, এখন প্রাক্তন বলবো, মেয়াদ শেষ হয়ে গেছে, শওকত মোল্লা সাহেব কেমন টাইপের মানুষ, কেমন ধরনের মানুষ, এখনও তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা কেমন, সেটা আশা করি কাউকে বাংলার মানুষকে বলতে হবে না। মুখ্যমন্ত্রী যাকে সার্টিফিকেট দেয় যে তুই তো বোম বাঁধিস, এই আতঙ্কের বাতাবরণ ক্যানিংয়ে তৈরি করে রেখেছেন, ইভেন এখনও রাখার চেষ্টা করে চলেছেন। কারণ মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট যদি না দিতে পায় বা না দিতে পারে বা মানুষের সঙ্গে জনসংযোগ যেন আমাদের প্রার্থীরা ঠিকঠাক না করতে পারে, তার ব্যবস্থা করার চেষ্টা করছেন সুকৌশলে। কিন্তু মানুষ ওই চুপচাপ খামে ছাপ একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষায় আছে। আতঙ্কিত মানুষ একটা টাইমে যখন ব্যালট বাক্সটা পাবে, দেখবেন এতটা পরিমাণ খামের বাটনে চাপ দেবে, ক্যানিংয়ের মানুষ এক চাপে শওকত মোল্লাকে সুন্দরবনের বাইরে ফেলে দেবে। এবারে তো শওকত মোল্লাকে তো প্রার্থী করা হয়নি ক্যানিং পূর্বে, বাহারুল ইসলামকে করা হলো এবং নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে শওকত মোল্লাকে করা হলো। মূলত ভাঙড়ের 2 ভূমিপুত্র ক্যানিং পূর্বে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে মানুষের বেছে নেওয়া তো কঠিন হবে। তো একদমই তাই। এবার আসি আদর্শের বিচারে। আজকের দিনে দাঁড়িয়ে বাহারুল সাহেব এবং আমাদের আরাবুল সাহেব, যে মানুষটা পরিশুদ্ধ হয়ে ফিরে আসার মানসিকতা নিয়েছেন, আর আরেকটা মানুষ সবসময় কার সহচর, কার সহসঙ্গী, দেখুন, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস, একটা কথা আছে। আরাবুল সাহেব পেয়েছেন সৎসঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিকল্প রাজনীতিতে যিনি বিপ্লব আনতে চাইছেন, নওশাদ সিদ্দিকীর হাত ধরেছেন আরাবুল সাহেব। আর বাহারুল সাহেব কার হাত ধরেছেন? নটোরিয়াস ক্রিমিনাল। আমি বলছি না, হিউম্যান রাইটস কমিশন বলছে, আমি বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তুই তো বোম বাঁধিস। তাহলে অসৎ সঙ্গে স্বাভাবিকভাবেই নরকবাস হবে, আর সৎসঙ্গে আরাবুল সাহেব স্বর্গবাস। ব্যাপারটা রাজনীতির ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু নয়। আপনারা যে কটা সিট দিয়েছেন, কি মনে করছেন কটা সিট ধরে বলে মনে হচ্ছে? দেখুন, আশাবাদী আমরা প্রত্যেকটা জায়গায়, তবে টাফ লড়াই এবং আমরা জিতবো এইরকম মানসিকতা অন্তত ডাবল ডিজিটের আশেপাশে আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনারা ওভারঅল লক্ষ্য করেন,
সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনার দিকে দাঁড়িয়ে যতটা প্রার্থী এখনো পর্যন্ত আমরা ঘোষণা হয়েছে, আপনি একটা ছোট্ট জিনিস লক্ষ্য করেন, কুলপির সভা। আমাদের কুলপি লড়াই কতটা হবে আমরা ভাবতে পারিনি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে কুলপি আমরা খুব ভালো জায়গায় আছি। কেন? যেখানকার এমএলএ, এমপি এবং সাউথ 24 পরগনা তাকে হার্ট বলে, অর্থাৎ তিনি মনে করেন আমি সাউথ 24 পরগনার হার্ট, অর্থাৎ অভিষেক ব্যানার্জি, তার সভায় কুলপিতে মানুষ নেই, পুরো পিছন চেয়ার ফাঁকা পড়ে আছে। যেখানে সাউথ 24 পরগনায় কোনো প্রোগ্রাম অর্গানাইজ করলে রীতিরকম ডায়মন্ড হারবার থেকে মানুষ তুলে নিয়ে গিয়ে ভরে দেওয়া হয়। ইভেন আমরা বারুইপুরের সভাতেও দেখেছি ডায়মন্ড হারবার থেকে লোক নিয়ে এসে ভরাট করা হয়েছে। আর একদম 31টা 32 31 একটা বাদ আছে, তাও চাইছে অভিষেক ব্যানার্জি, শক্ত ঘাঁটি, মানে সব থেকে শক্ত ঘাঁটি। সেই জায়গায় দাঁড়িয়ে কুলপির মতো জায়গায় চেয়ার ভরানোর লোক পাচ্ছে না। আর আমাদের দেখুন, যেখানে যাচ্ছে চেয়ারের জায়গা দেওয়ার জায়গা নেই, ছাদের উপর, গাছের উপর। আজকে নির্বাচনী জনসভায় মানুষ চটে বসে কোনো রকম কোনো মানে আমাদের বিরিয়ানির প্রয়োজন হয় না, পয়সা দিয়ে মানুষ আনার প্রয়োজন হয় না। সাধারণ মানুষকে আমরা চটে পর্যন্ত বসতে দেওয়ার জায়গা পাই না। মানুষ দাঁড়িয়ে থাকে, গাছে থাকে, ছাদে থাকে, মানুষ কথা শোনার জন্য। আর তারা সমস্ত রকম ব্যবস্থা করে গাড়ি দিয়ে নিয়ে আসছে, হোটেলে খাইয়ে যাওয়ার সময় টাকা গুঁজে দিচ্ছে, তাও চেয়ার ভরানোর লোক নেই। এইটা প্রমাণ করে যে সাউথ 24 পরগনা যেটা শক্ত ঘাঁটি বলা হয়, বা তারা যেটা দাবি করে, তাদের কিন্তু আস্তে আস্তে পায়ের তলার মাটি সরতে শুরু করেছে।